এটা দেখা যাচ্ছে ঘড়িটি খুব সুন্দরভাবে রান করছে। এটা একটি ডিজিটাল ওয়াল ক্লক, যেটা 220 পাওয়ার সাপ্লাইতে চলে। তো প্রবলেম হচ্ছে যে এই ডিজিটাল ওয়াল ক্লকের এই ট্রান্সফরমারটি নষ্ট। তো এই ট্রান্সফরমারটা হচ্ছে 220 ভোল্ট ইনপুট আর 12 ভোল্ট আউটপুট। এর রিপ্লেসে আমরা মার্কেট থেকে এই ট্রান্সফরমারটা নিয়ে আসছি। তো এই ট্রান্সফরমারটা সেকেন্ডারি হলো 2 তার, এবং এইখানে পাওয়ার সাপ্লাই সেকশনে 4টা রেকটিফায়ারের মাধ্যমে এটা ফুল ওয়েভ ব্রিজ করা হয়েছে। অতঃপর একটি 78.5 অর্থাৎ 7805 আইসির মাধ্যমে 5 ভোল্ট রেগুলেট করা হয়েছে। কিন্তু মার্কেটে এই সেকেন্ডারিতে 2 তার অর্থাৎ ফুল ওয়েভ ব্রিজ করার জন্য ট্রান্সফরমার পাওয়া যায়নি। আমরা যেটা পেয়েছি সেটি হচ্ছে সেন্টার ট্যাপ। এখন এইটা আর এটার কারেন্ট রেটিং সেম, আর সেন্টার ট্যাপ এটা হচ্ছে 0, এপাশে 9 ভোল্ট এবং এপাশে 9 ভোল্ট, অর্থাৎ ট্যাপ টু ট্যাপ 9 দুগুণে 18 ভোল্ট। এখন আমাদেরকে এই 2 তারের পরিবর্তে এই সেন্টার ট্যাপ ট্রান্সফরমার ব্যবহার করতে হবে। আমরা যদি যে কোনো এক সাইটের 0 to 9 ব্যবহার করি, তাহলে এই ট্রান্সফরমার যে ফুল লোড কারেন্ট 600 মিলি এম্পিয়ার, সেখান থেকে আমরা কারেন্ট ব্যবহার করতে পারবো 300 মিলি এম্পিয়ার। তো যে কারণে এটাকে ফুল পারফরমেন্সে ব্যবহার করতে গেলে আমাদেরকে সেন্টার ট্যাপ সহ ফুল ওয়েভ করে ব্যবহার করতে হবে। তো এই কাজটি করার জন্য এই সার্কিটে সামান্য একটু কাজ করতে হবে, যেটু করলে আমরা এই ট্রান্সফরমারটা সেন্টার ট্যাপ হিসেবে ব্যবহার করতে পারবো। তো মূলত এই কাজটি আজকে আমরা এখন করে দেখব। তো সেক্ষেত্রে আমরা একটু ডায়াগ্রাম থেকে ভালো করে বিষয়টি বোঝার চেষ্টা করি, এবং ডায়াগ্রামটি বুঝতে পারলেই ফিজিক্যালি কাজটি কীভাবে করা হচ্ছে সেটি আমাদের বুঝতে সহজ হবে। সেক্ষেত্রে ফিজিক্যালি কাজটি কীভাবে করলাম সেটি না দেখলেও আসলে কাজটি আমরা করতে পারবো, যদি আমরা ব্রিজ সার্কিট বা ফুল ওয়েভ সার্কিট ভালো করে বুঝি। তো এখন আমরা ভিডিওটিকে স্টপ করে কাজটি সম্পন্ন করি, অতঃপর আবার পুনরায় আমরা সম্পন্ন করা কাজটি দেখব ইনশাআল্লাহ। এটি হচ্ছে ভোল্টেজ রেগুলেটর আইসি এর 1 নম্বর পিন, যেটা হচ্ছে পজিটিভ ইনপুট। এটা 2 নম্বর পিন, যেটা হলো গ্রাউন্ড টার্মিনাল, এবং এটা হচ্ছে 3 নম্বর পিন, যেটা হচ্ছে রেগুলেটেড আউটপুট পিন পজিটিভ। তো এখানে এই যে 4টা ডায়োডের মাধ্যমে এখানে ব্রিজ করা হয়েছে, যেখানে এই 2টা টার্মিনাল যে সংযুক্ত হয়েছে এটা হচ্ছে ডায়োডের নেগেটিভ টার্মিনাল, ব্রিজ রেকটিফায়ারের নেগেটিভ টার্মিনাল, এবং এই 2টা টার্মিনাল হচ্ছে ব্রিজ রেকটিফায়ারের পজিটিভ টার্মিনাল, যেই পজিটিভ টার্মিনালটি এসে আমাদের ভোল্টেজ রেগুলেটর আইসি এর 1 নম্বর পিনের সাথে সংযুক্ত হয়েছে। আর এইখানে হচ্ছে এই যে দেখতে পাচ্ছেন বন্ধুরা, এই টার্মিনালটি হয়ে এখানে আরেকটা টার্মিনালের সাথে সংযুক্ত হয়েছে, অর্থাৎ 2টা ডায়োড সংযুক্ত হয়েছে। এটা একটি এসি ইনপুট, এবং এখানে ডায়োড একটি, আর এই আরেকটি ডায়োড একসাথে সংযুক্ত হয়েছে এই ট্র্যাকের মাধ্যমে। এটি হচ্ছে ডায়োডের আরেকটি এসি ইনপুট। তাহলে এই ব্রিজ রেকটিফায়ার মোট 4টি টার্মিনাল পাওয়া গেল, যার মধ্যে একটি হচ্ছে পজিটিভ আউটপুট টার্মিনাল, আরেকটি হচ্ছে নেগেটিভ টার্মিনাল, একটি হলো এসি, অপরটি হলো এসি। তো এইখানে মূলত ট্রান্সফরমারের সেকেন্ডারি 2টো টার্মিনাল সংযুক্ত করা হয়েছে। এখন আমরা যেটা করব সেটা হচ্ছে যে এই যে নেগেটিভ টার্মিনাল, এটাকে মূলত আমরা এখন সেন্টার ট্যাপ করে ফেলবো। আর সেই কাজটি করার জন্য এই পিসিবির অপোজিট সাইড থেকে এই ডায়োড দুটোর যে প্রান্তগুলো আছে, অর্থাৎ অ্যানোড প্রান্তগুলো আছে, সেই অ্যানোড প্রান্তগুলোকে আমরা ডিটাচ করে ফেলবো। এবং অতঃপর এই যে 2টো এসি টার্মিনাল আছে, এই 2টো এসি টার্মিনালে আমরা ট্রান্সফরমারের এই ব্লু তার দুটো লাগাবো, এবং ইয়েলো তারটা আমরা এই নেগেটিভ টার্মিনালের সাথে লাগাবো। এবং এখানে এই নেগেটিভ টার্মিনাল থেকে আবার একটি ডায়োডের মাধ্যমে এই রেগুলেটর আইসি এর কমন টার্মিনাল বা গ্রাউন্ড টার্মিনালে একটি ডায়োড সংযুক্ত করা হয়েছে, যেখানে ডায়োডের ক্যাথোড টার্মিনালটি এই ব্রিজ রেকটিফায়ারের নেগেটিভের সাথে সংযুক্ত করা হয়েছে, এবং এই ডায়োডের অ্যানোড টার্মিনালটি এই ভোল্টেজ রেগুলেটর আইসি এর গ্রাউন্ডের সাথে সংযুক্ত করা হয়েছে। তো এইখানে মূলত সার্কিটটি কিভাবে আছে সেটি আমরা একটি ড্রয়িংয়ের মাধ্যমে দেখে ক্লিয়ার হবো ইনশাল্লাহ। আমি সেখানে ক্লিয়ার করে বুঝিয়ে দেবো। এখন যে কাজটি আমরা করবো মূলত সেটি আমি আরেকবার বলছি, সেটি হচ্ছে যে এই নেগেটিভ টার্মিনালের সাথে ডায়োডের যে 2টো প্রান্ত সংযুক্ত করা আছে, অর্থাৎ ডায়োডের যে অ্যানোড প্রান্তগুলো সংযুক্ত করা আছে, সেই অ্যানোড প্রান্তগুলো আমরা সার্কিটের অপোজিট সাইড দিয়ে কেটে ডিটাচ করে দিব। অতঃপর এই যে 2টো এসি টার্মিনাল আছে, এই 2টো এসি টার্মিনালে আগের মতো করেই ট্রান্সফরমারের 2টো টার্মিনাল সংযুক্ত করে দেব, যে টার্মিনাল দুটো হচ্ছে আমাদের নতুন ট্রান্সফরমারের ব্লু তার দুটো, আর ইয়েলো তার দুটি সেন্টার, সেটি আমরা এখানে সংযুক্ত করে দেব। এটি করার পরে আমরা দেখি যে আমাদের ঘড়িটি চালু হয় কিনা। আর এখানে যে ডায়োডটা ব্যবহার করা হয়েছে বন্ধুরা, মূলত এখানে আসলে সরাসরি নেগেটিভ কানেকশন করার কথা ছিল, কিন্তু এখানে একটি ডায়োড ব্যবহার করার ফলে এই 5 ভোল্ট রেগুলেটর আইসি এর আউটপুট ভোল্টেজ কিছুটা বৃদ্ধি পায়। তো সেটাও আমরা একটা সিমুলেশনের মাধ্যমে দেখব ইনশাল্লাহ।
তো যাই হোক, আজকে এখন এই মুহূর্তে এক হাতে মোবাইল ধরে আর এক হাতে কাজ করা সম্ভব না, তাই আমি ভিডিওটাকে পাউজ করে কাজটি সম্পন্ন করছি, অতঃপর আমরা আবার ফিরে আসছি। ইতিমধ্যেই আমরা ট্রান্সফরমারটি সংযুক্ত করে ফেলেছি, যেমনটা বলেছিলাম ঠিক একইভাবে এখানে আমরা সংযোগ করেছি। এখন ঘড়িটিকে আমরা একটু উল্টায় ফ্রন্ট সাইড থেকে সামনে নিয়ে আসি। তো আমরা ঘড়িটার এখন ফ্রন্ট সাইড থেকে দেখতে পাচ্ছি। আমরা এখন সুইচ অন করে, পাওয়ার সুইচ অন করে দেখবো যে ঘড়িটা আসলে চালু হচ্ছে কিনা। হ্যাঁ, সুইচটা অন করেন তো। এই লাইটগুলো অফ করে দেন তো, একটু দেখি, ভালো বোঝা যাচ্ছে না। হ্যাঁ, এটা দেখা যাচ্ছে ঘড়িটি খুব সুন্দরভাবে রান করছে। এখন বাকি কাজ হলো শুধু ওটার টাইম কনফিগারেশন সেট করা। তো এটা তো কোনো বিষয় না, এটা পরে করতে পারবো আমরা। আমাদের ঘড়ি যে আমরা চালু করতে পেরেছি, এটাই হলো বড় কথা। ডিয়ার ভিউয়ার্স, চিত্রে আমরা যেই সার্কিট ডায়াগ্রামটি দেখতে পাচ্ছি ঠিক এইভাবেই আমাদের এই ঘড়ির পাওয়ার সাপ্লাই সেকশনটি ডিজাইন করা হয়েছে, যেখানে টিআর 1-এর সেকেন্ডারিতে 2 তার বিশিষ্ট একটি ফুল ওয়েভ ব্রিজ সেকশন ব্যবহার করা হয়েছে, তারপর একটি ফিল্টার ক্যাপাসিটর, তারপর হচ্ছে আমাদের সেই 5 ভোল্টের রেগুলেটর আইসি, এবং রেগুলেটর আইসির 2 নাম্বার পিন অর্থাৎ গ্রাউন্ড পিনে একটি ডায়োড ব্যবহার করা হয়েছে, যার ক্যাথোড প্রান্তটি গ্রাউন্ডের দিকে এবং অ্যানোড প্রান্তটি 2 নম্বর পিনের দিকে। অতঃপর এখান থেকে আমাদের রেগুলেটেড আউটপুট ভোল্টেজ আমরা পাচ্ছি। তো এই অবস্থাতে যদি আমরা এই সার্কিটটিকে সিমুলেশন করি, তাহলে বন্ধুরা দেখতে পাচ্ছেন এখানে সেকেন্ডারিতে 12 ভোল্ট পাচ্ছি এবং এই রেগুলেটর আইসিআর আউটপুটে 5.66 ভোল্ট পাচ্ছি। যদিও এটি 7805, সে অনুযায়ী এর আউটপুট 5 ভোল্ট হওয়ার কথা ছিল, কিন্তু এখানে এই ডায়োডটি ব্যবহার করার কারণেই আউটপুট ভোল্টেজ কিছুটা বেড়ে গিয়েছে। তো এটা কি কারণে বাড়ে বা কেন বাড়ে, এই বিষয়গুলো নিয়ে আসলে এখন কথা বলতে চাচ্ছি না, কারণ এই বিষয়টা এখানকার টপিকের বিষয়ভুক্ত না, তাই আলোচনাকে লম্বা করতে চাচ্ছি না। তাই এই অবস্থাতে এখন আমরা যদি এই সেকেন্ডারিতে 2 টার্মিনাল বিশিষ্ট ট্রান্সফরমার মার্কেটে না পাই, তাহলে এর রিপ্লেসে আমরা একটি সেন্টার ট্যাপ ট্রান্সফরমার ব্যবহার করব। সেক্ষেত্রে এই অংশটুকুতে আমাদের কী ধরনের মডিফিকেশন করতে হবে সেটুকু আমরা এখন দেখব। তো আমরা এটা সিমুলেশনটা অফ করে দিচ্ছি। দেওয়ার পরে এখানে আমরা সেন্টার ট্যাপ ট্রান্সফরমার ব্যবহার করছি, এটাকে আমরা রিপ্লেস করে দিলাম। এখন এই সেকশনে এই যে নেগেটিভের যে 2টো ডায়োড আমরা কেটে ফেলেছি বা কেটে ফেলবো, তো সেই ডায়োড দুটোকে মূলত আমরা এখান থেকে রিমুভ করে দেব। আমরা এটাকে রিমুভ করে দিলাম। তাহলে দেখা যাচ্ছে বন্ধুরা, ট্রান্সফরমারের যে 2 সাইডের যে ব্লু কালারের যে 2টো তার ছিল, সেই ব্লু কালারের একটি তার এসে D1-এ অর্থাৎ পজিটিভ আউটপুটের যে 2টো ডায়োড আছে সেই 2টো ডায়োডের এক প্রান্তে একটা সংযুক্ত হয়েছে এবং অপর তারটি অপর ডায়োডে সংযুক্ত হয়েছে। অর্থাৎ ফাইনালি এই 2 তার থেকে আমরা পজিটিভ হাফ সাইকেলগুলোকে একত্রিত করে এই টার্মিনালে নিয়ে আসবো, যেখানে আমরা ফুল ওয়েভ পাবো। আর এই যে সেন্টার ট্যাপের যে টার্মিনালটি দেখা যাচ্ছে, যেটি এখনো আনকানেক্টেড অবস্থায় আছে, এটি মূলত ট্রান্সফরমারের সেই হলুদ তারটি। তো এই হলুদ তারটি এখন আমরা কি করব, সেটিকে এখান থেকে সংযুক্ত করে এই যে গ্রাউন্ডের সাথে সংযুক্ত করে দেবো, যে কাজটা আমরা ফিজিক্যাল সার্কিটে করেছি। তো এই অবস্থাতেও কিন্তু আমরা এখন ফুল ওয়েভই পাবো, কিন্তু এই ট্রান্সফরমারের যে কারেন্ট ক্যাপাসিটি ছিল সে ফুল ক্যাপাসিটিটাকে আমরা ইউজ করতে পারবো। আর যদি আমরা এখান থেকে সেন্টার ট্যাপ এবং যে কোনো এক প্রান্ত নিয়ে আগের সার্কিটে ব্যবহার করে দিতাম, তাহলে অপর সাইটের যে কারেন্ট ক্যাপাসিটি ছিল সেটুকু আমরা ব্যবহার করতে পারতাম না। অর্থাৎ সেক্ষেত্রে এই ট্রান্সফরমারের যে ক্যাপাসিটি আছে তার অর্ধেকটা ব্যবহার করতে হতো এবং সেই পরিমাণ কারেন্ট দিয়ে এই সার্কিটটি প্রপারলি চলতো না। তাই আমাদেরকে একটু মডিফাই করে এই পদ্ধতিতে ব্যবহার করতে হয়েছে। এখন যদি আমরা এটা সিমুলেশন অন করি, তাহলে আমরা কি পাচ্ছি সেটা একটু দেখি। তো এখন যেহেতু এটা ট্যাপ টু ট্যাপ ভোল্টেজ আমরা পাচ্ছি 21 ভোল্ট, তো যাই হোক না কেন সেটা সমস্যা না। তো এখন আমরা এখানে একটি ডিসি ভোল্টমিটার সংযুক্ত করব। এখন যদি আমরা সিমুলেশনটি অন করি তাহলে কি পাই একটু দেখি। তাহলে বন্ধুরা দেখতে পাচ্ছেন এখানে আমরা ট্যাপ টু ট্যাপ পাচ্ছি 21 ভোল্ট, আর সেন্টারের রেসপেক্টে ডিসি হওয়ার পরে এখানে পেয়েছি আমরা 14 ভোল্ট। মেনলি ক্যাপাসিটার সংযুক্ত করার কারণে এখানে ভোল্টেজটা 12 থেকে কিছুটা বৃদ্ধি পেয়েছে। এ বিষয় নিয়ে আমার প্রিভিয়াস একটা ভিডিও আছে, আপনারা সেটা দেখে নেবেন। আমি এটার লিঙ্ক দিয়ে রাখবো, কেন এখানে ভোল্টেজটা বেশি হয় সেটা ওই ভিডিওতে ডিটেল বলা আছে। তো অতঃপর আমরা দেখতে পাচ্ছি আউটপুটে আমাদের সেই আগের মতোই 5.66 ভোল্ট আমরা পেয়েছি। এখন এই অবস্থা থেকে যদি আমরা এই ডায়োডটিকে রিমুভ করে দিই, তাহলে এখানকার ভোল্টেজটা কি কমে যায় না বেড়ে যায়, সেই বিষয়টা আমরা একটু প্র্যাকটিক্যাল করে দেখব, মেনলি সিমুলেশন করে দেখব। এখন যদি আমরা সিমুলেশনটি অন করি, তাহলে বন্ধুরা দেখতে পাচ্ছেন এখন এখানে 5 ভোল্ট চলে আসছে। অর্থাৎ এখানে একটি ডায়োড ব্যবহার করার কারণে আমরা আউটপুট ভোল্টেজ কিছুটা বৃদ্ধি করতে পেরেছি, এবং যেটুকু বৃদ্ধি করতে পেরেছি সেটুকু অবশ্যই রেগুলেটেড। এখানে যদি আমরা 2টো ডায়োড ব্যবহার করতাম তাহলে এখানে ভোল্টেজ 5.66 এর চেয়ে আরও বেশি বেড়ে যেত। তো ডিয়ার ভিউয়ার্স, এই ছিল বিষয়ভিত্তিক আজকের আলোচনাটি যদি আপনাদের কাছে হেল্পফুল এবং এনজয়েবল হয়ে থাকে,
তো বিভিন্ন প্ল্যাটফর্মে বেশি বেশি শেয়ার করে অন্যদের দেখার সুযোগ করে দেওয়ার জন্য অনুরোধ রইল। কথা হবে পরবর্তী ভিডিওতে। সে অবধি সবাই ভালো থাকুন, সুস্থ থাকুন এবং ত্রিপলি ক্যাম্পাসের সাথেই থাকুন। আল্লাহ হাফেজ।